বাংলাদেশে ক্রিকেট মানে আবেগ, ভালোবাসা আর কোটি মানুষের স্বপ্ন। যেখানে কেউ ব্যাট হাতে নেমে লেখেন ইতিহাস, আবার কেউ মাঠের বাইরে দাঁড়িয়ে তৈরি করেন ইতিহাসের পথ। সেই মানুষদের একজন সাইদ ইব্রাহিম আহমেদ। পেশাদার ক্রিকেটার হননি তিনি, তবুও ক্রিকেট মিশে আছে তার রক্তে। শৈশব কেটেছে বল আর ব্যাটকে সঙ্গী করে। স্কুল ক্রিকেটে অংশ নিতেন নিয়মিত। স্বপ্ন ছিল মাঠে লড়ার, কিন্তু জীবন তাকে নিয়ে গেছে অন্য এক গন্তব্যে। তবুও যে মানুষটার হৃদয়ে মিশে আছে ক্রিকেট, সে কি আর খেলা থেকে দূরে থাকতে পারে? দেশে ও এবং এ লেভেল সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য দেশ ছাড়েন সাইদ ইব্রাহিম আহমেদ। কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর। এরপর ইউনিভার্সিটি অব কেন্ট থেকে ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট রিস্কের উপর করেন প্রথম এমএসসি। জ্ঞান অর্জনের যাত্রা থেমে থাকেনি সেখানেও। ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে একটি মাস্টার্স ডিগ্রি অর্জন করে নিজেকে গড়ে তোলেন একজন আন্তর্জাতিক মানের ইনভেস্টমেন্ট বিশেষজ্ঞ হিসেবে। কিন্তু হাজার মাইল দূরের প্রবাসও তাকে ক্রিকেট থেকে আলাদা করতে পারে। কানাডায় পড়াশোনার সময় বাংলাদেশের ক্রিকেটার সাদ বিন জাফরের সঙ্গে পরিচয়। সেখান থেকে শুরু নতুন এক গল্পের। যে দেশে ক্রিকেট খুব বেশি জনপ্রিয় নয়, সেই দেশেও ক্রিকেটকে ছড়িয়ে দিতে কাজ করেছেন তিনি। ছোট ছোট টুর্নামেন্ট আয়োজন, কমিউনিটিকে এক করা, ক্রিকেটকে বাঁচিয়ে রাখার লড়াই। একজন সংগঠকের জন্মটা যেন সেখান থেকেই। গ্র্যাজুয়েশন শেষে কাজ করেছেন কানাডা ভিত্তিক ফাইন্যান্স প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার হিসেবে। দেশে ফিরে যুক্ত হয়েছেন বিভিন্ন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি প্রতিষ্ঠানের সঙ্গে। 2019 সাল থেকে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জ্ঞান দিচ্ছেন নতুন প্রজন্মকে। কিন্তু শুধু শিক্ষা নয়, দেশের উন্নয়নেও রেখে আসছেন অবদান। পুঁজিবাজার ও বিদেশি বিনিয়োগ নিয়ে কাজ করার সুবাদে দেশের জন্য মাল্টি মিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট এনেছেন। এরই মধ্যে বিদেশি বিনিয়োগ নিয়ে কাজ করার সুবাদে দেশের ক্রিকেট কাঠামোকে সমৃদ্ধ করতে অর্থ আনছেন সংযুক্ত আরব আমিরাত থেকে। ক্রিকেটের প্রতি ভালোবাসা তাকে আবার ফিরিয়ে আনে মাঠে। 2019 সালে দেশে ফিরে তৃণমূল ক্রিকেটের সঙ্গে নিয়মিত সম্পৃক্ত হন। ক্লাব ক্রিকেটের খোঁজ খবর রাখা, খেলোয়াড়দের পাশে দাঁড়ানো, সংগঠক হিসেবে কাজ করা, সবকিছুতেই ছিল তার নিবেদন। 2024 সালে ফেয়ার ফাইটার্স ক্রিকেট ক্লাব থেকে বিসিবি কাউন্সিলর নির্বাচিত হন। বিসিবির অ্যাডহক কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন টেন্ডার অ্যান্ড পারচেজ এবং সিকিউরিটি কমিটির। স্বল্প সময়ে নিয়েছেন একের পর এক উদ্যোগ। টেন্ডার ব্যবস্থায় স্বচ্ছতা, অযাচিত খরচ কমানো, মেডিকেল বিভাগের আধুনিকায়ন, প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন, দেশের স্টেডিয়ামগুলোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে বাংলাদেশ আনসার বাহিনীর সঙ্গে চুক্তি, আটকে থাকা প্রিমিয়ার লিগ চালুর উদ্যোগ, ক্রিকেটারদের সুযোগ সুবিধা বৃদ্ধি। তিনি বিশ্বাস করেন ক্রিকেট শুধু মাঠের খেলা নয়, মাঠের বাইরের সাপোর্ট সিস্টেমও সমান গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা খুবই অল্প সময়ের জন্য দায়িত্ব নিয়ে বিসিবিতে এসেছি। আমাদের লক্ষ্যই ছিল একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেওয়া, এবং সেই লক্ষ্যে যা যা করা দরকার আমরা এই 60 বা 90 দিনের মাথায় আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছি। এছাড়াও ধরেন দৈনন্দিন যে কিছু কাজ ছিল বা কিছু কাজ থাকে বিভিন্ন ডিপার্টমেন্টে, আমরা এসে দেখলাম যে বিগত সময়ের অনেক সিরিজের আপনি বিল বলেন, পেমেন্ট বলেন বা ফ্যাসিলিটি আপগ্রেডেশন বলেন, এরকম অনেক উদ্যোগ পেন্ডিং ছিল। তাছাড়া ক্রিকেটারদের যে একটা ন্যায্য দাবি বা পাওনা, তাদের বেতনের পে স্কেল, তাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের যে একটা দাবি, তাদের ধরেন যে ফ্যাসিলিটিস তারা যে ব্যবহার করছে, টিম বাস থেকে শুরু করে অন্যান্য যাবতীয় যত ফ্যাসিলিটিস আপনারা আমাদের ভেনিউগুলোতে দেখতে পান, এগুলো নিয়ে তাদের দীর্ঘ অনেক বছরের একটা আক্ষেপ ছিল। আমরা আসার সাথে সাথে আমরা অন্তত একটা পদক্ষেপ নিয়েছি প্রথম কয়েকদিনেই। আপনারা নিশ্চয়ই জানেন যে তাদের বেতন বৃদ্ধি করা, সেটা হোক আন্তর্জাতিক বা আমাদের ডোমেস্টিক সার্কিটের যে প্লেয়াররা আছে, বিশেষ করে নারী ক্রিকেটাররা, তাদের বেতনের পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ ছিল।
তো সেখান থেকে আমরা একটা অন্তত একটা চলমান প্রক্রিয়ার মধ্যে একটা স্কেল আমরা দিয়ে গিয়েছি যে তারা ওয়ান ডেতে এক ধরনের স্কেল পাবে, টেস্ট একটা পাবে। প্রিভিয়াস সময় যেটা ছিল যে তারা প্রতি ম্যাচ, সেটা হোক ওয়ান ডে টেস্ট বা T20, খুব সম্ভবত তারা 1,000 টাকা করে মানে পারিশ্রমিক পেত। এটা মানে আমার ভাষা নেই আসলে এটা বর্ণনা দেওয়ার, খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। তো আমরা একটা মানে পে স্কেল আপগ্রেডেশন প্রক্রিয়া চালু করে দিয়ে গিয়েছি এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটার যারা আমাদের মূল পাইপলাইন, যেখান থেকে আমাদের আন্তর্জাতিক ক্রিকেটাররা উঠে আসে, তাদেরকে উৎসাহ করার জন্য তাদের পে স্কেলও আমরা আপগ্রেড করেছি। এর পাশাপাশি আমরা কিছু উদ্যোগ নিয়েছি যে কারণে বিসিবির যেই আপনার ধরেন অবকাঠামো সেটা শক্ত হবে, যেমন স্টেডিয়াম ফ্যাসিলিটি আপগ্রেডেশন, প্লেয়ারদের জন্য বাস বা কোচ ব্যবস্থা করা। আমরা কিন্তু বিভিন্ন ইভেন্টের জন্য কোচ ভাড়া করে থাকতাম এবং হিসাব করে আমরা দেখলাম যে যদি আমরা একটা সিঙ্গল কোচ বা বাস বিসিবির সাথে প্লেয়ারদের জন্য আমরা নিজেদের অ্যাসেট হিসাবে কিনে নিই, তাহলে কিন্তু গড়ে প্রতিদিন আমরা প্রায় 70,000 টাকার মতো আমরা সেভিংস করতে পারছি। এই কিছু উদ্যোগ, সেটা আর্থিক হোক বা ধরেন প্লেয়ারদের ওয়েলফেয়ারের ক্ষেত্রে হোক, এগুলো কেন এত বছর ধরে মানে নেগলেক্ট করা হয়েছে সেটার উত্তর আমার কাছে নেই। কিন্তু আমরা চেষ্টা করেছি যে এই অল্প সময়ের মধ্যে আমরা যতদিনই আছি এই জিনিসগুলোকে একটা মানে প্রক্রিয়ার মধ্যে ফেলে দিতে, যাতে আগামীতে যারাই আসুক না কেন তারা যাতে প্লেয়ারদের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং তাদের যে ওয়েলফেয়ার, তাদের যে কল্যাণের জন্য যা করা লাগে তারা যাতে সেগুলো চলমান প্রক্রিয়ায় আগিয়ে নিয়ে যেতে পারে। আমরা খুবই স্বল্প সময়ের জন্য বোর্ডে এসেছি এবং আগামীতে কী হবে সেটা নিশ্চয়তা আমাদের কারো কাছে নাই। আমাদের মধ্যে থেকে কয়েকজন যারা সংগঠক হিসাবে আছে, আমরা কাউন্সিলর হিসাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি, আবার অনেকে করছে না, কিন্তু সবারই একটা কমন স্বার্থ ছিল বাংলাদেশের ক্রিকেটকে উন্নয়ন করা। এই জন্য যে পদক্ষেপগুলো আমরা অলরেডি নিয়ে গিয়েছি, যেমন প্লেয়ারদের বাস বা তাদের স্যালারি বৃদ্ধি করা, তাছাড়াও কিছু কিছু গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমরা বিগত কয়েকদিনে চালু করে গিয়েছি। যেমন লিগগুলো বন্ধ ছিল, ঢাকা প্রিমিয়ার লিগ স্পেশালি, এটা খুবই বড় একটা আমাদের যে আন্তর্জাতিক মানের যে প্লেয়ারগুলো ক্রিয়েট হয় সেটার জন্য কিন্তু ইটস আ হিউজ পাইপলাইন। তো যদি লিগগুলো বন্ধ থাকে তাদের রুটি রুজিরও একটা ব্যাপার আছে, প্লাস আমাদের যে ট্যালেন্ট পাইপলাইন যেটা তাদেরও একটা ব্যাপার আছে। তো আমরা বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, সিসিডিএমের সদস্য বলেন, ক্লাবের যারা সদস্য, তাদের সাথে আমরা নিয়মিত বৈঠক করেছি, বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে আমরা এনগেজ করার চেষ্টা করেছি। ঠিক আছে, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ যতটুকু করার আমরা চেষ্টা করেছি যাতে ক্রিকেটটা মাঠে গড়ায়। তাঁর স্বপ্ন বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়া। তাঁর স্বপ্ন বাংলাদেশের ক্রিকেটে আন্তর্জাতিক বিনিয়োগ, আধুনিক অবকাঠামো আর পেশাদার ব্যবস্থাপনা। তাঁর স্বপ্ন টাইগারদের প্রতিটি ফরম্যাটে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি হিসেবে দেখা। ক্রিকেট তাকে দিয়েছে পরিচয়, আর তিনি চান ক্রিকেটকে দিতে নিজের অভিজ্ঞতা, দক্ষতা আর স্বপ্ন। যদি নির্বাচিত হয়ে আসার সৌভাগ্যটা আমার হয়ে থাকে, আমার প্রধান লক্ষ্য হচ্ছে ক্রিকেটের অবকাঠামো নিয়ে কাজ করা। পূর্বাচলে উই হ্যাভ আ স্টেডিয়াম, মানে এখনও হয় নাই। কক্সবাজার স্টেডিয়ামটা আছে, বা আমাদের বরিশালের যে স্টেডিয়ামটা আছে, ফতুল্লাতে একটা স্টেডিয়াম অলরেডি করা আছে। এগুলোর অবকাঠামোর ভিত্তিটাকে শক্ত করা। এরপরে ধরেন আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যেই বিপিএলের যে পরিস্থিতি, বাংলাদেশের ক্রিকেটকে এবং বাংলাদেশের যতগুলো লিগ আছে, ক্রিকেট লিগ আছে, সেগুলোকে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া, ভালো মানের স্পন্সর্স আনা যারা অ্যাকচুয়ালি ক্রীড়ার সাথেও সম্পর্কিত এবং আমাদের প্লেয়ারদের ওয়েলফেয়ারের পিছেও কাজ করবে। এবং ধরেন আমি ব্যক্তিগতভাবে একটা উদ্যোগ নেওয়ার চিন্তা করেছি যে পূর্বাচল স্টেডিয়াম বা অন্যান্য যে স্টেডিয়ামগুলো এখনও সেভাবে কাজ শুরু হয়নি, সেগুলোকে আমরা কিভাবে আন্তর্জাতিক যে বিনিয়োগকারীরা আছে তারা কিভাবে এখানে পার্টিসিপেট করে জিনিসটাকে একটু বিশ্বমানের করতে পারে। আই এম আ মোর ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ফাইন্যান্স প্রফেশনাল, তো ওটাই আমার স্ট্রেংথ। একজন সংগঠক হিসাবে যেহেতু আমি আগে কাজ করে এসেছি, আমার কিছুটা অভিজ্ঞতা আছে সেই ক্ষেত্রে, কিন্তু আমার প্রধান লক্ষ্য বা আমার যে মেইন এক্সপার্টিস সেটা হচ্ছে ব্যবসায়িক সাইডটা দেখা। ক্লাব ক্যাটাগরি থেকে নিজেই একজন কাউন্সিলর, আমারও যদি সুযোগ থাকে বাংলাদেশ ক্রিকেটের প্রতি কন্ট্রিবিউট করার, আমি অবশ্যই যারা ক্লাবে কাউন্সিলর আছে বা ভোটার আছে তাদের কাছে আবেদন করব যে আমাকেও যেন সুযোগটা দেওয়া হোক, যেন বাংলাদেশ ক্রিকেটের প্রতি আমি কিছু একটা করে যেতে পারি। আসন্ন বিসিবি নির্বাচনে
ক্যাটাগরি 2 থেকে কাউন্সিলরদের ভোট প্রত্যাশী সাইদ ইব্রাহিম আহমেদ।